call is now being recorded. Assalamu alaikum. Welcome everyone to our session. আজকে আমরা আইটিপির শর্ট সাজেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদিও আপনার আজকে বেচ 1 এবং বেচ 2 আপনারা সবাই আছেন এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা হচ্ছে আপনাদের এক্সামে আপনাদের জন্য উপকৃত হবেন আশা করি। এবং আরেকটা বিষয় সেটা বলবো, সেটা হচ্ছে আপনাদের অনেকের অনেক কোয়েরি থাকে, তো সেই বিষয়ে আপনার আজকে ক্লিয়ার করার চেষ্টা করব সকল বিষয়। আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো আইটিপি শর্ট সাজেশন, এটা আমি গত বছর যখন আইটিপি এক্সাম হয়, তো গত বছর আমি আসলে এআইটি একাডেমি থেকে দুটা বেস পরিচালনা করেছিলাম, প্লাস হচ্ছে আপনার আইসিএমই তে আইটিপির যে কোর্সটা ছিল সেটা আমি কন্ডাক্ট করেছিলাম। তো সেই সময় আপনার আইটিপি শর্ট সাজেশন নিয়ে আপনার দেওয়া হয়েছিল। তো ওইটারই আপনার মডিফাই করে হচ্ছে বা আপডেট করে হচ্ছে আপনার নতুন এটা আমি যখন আইটিপি এর সার্কুলার দেওয়া হয় তখনই আমি আইটিপি শর্ট সাজেশনটা আমি শেয়ার করে দিই সবাইকে। সবার কাছে আছে জিনিসটা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই বছর আমি একটা ব্যাচ পরিচালনা করেছি, অর্থাৎ আমাদের এআইটি একাডেমি থেকেই সেকেন্ড ব্যাচটা। আর এর একটা কারণ হচ্ছে আপনার টাইম কনস্ট্যান্ট, শিডিউল হচ্ছিল না, তো যার কারণে হচ্ছে আপনার নিতে চাচ্ছিলাম না। পরবর্তীতে আপনার অনেকেই বলতেছিল নেওয়ার জন্য, তো একটা বেচ আমরা পরিচালনা করি আবার নিজস্ব তত্ত্বাবধানে। তো সেখানে আপনার যারা ছিলেন তারা তো ছিলেনই, প্লাস হচ্ছে আপনার আমাদের ফার্স্ট বেচ আমরা করিয়েছিলাম হচ্ছে গত বছরই আমারই স্টুডেন্ট আইটিপি পাস করা সাজ্জাদ খান অভি ওর উত্তর দিয়ে। তো যাই হোক, এখানে আজকের মূল আলোচনায় যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে পুরো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের কিভাবে আপনারা এক্সাম নিবেন। হয়তোবা এভাবে লাইভ আর হবে না, আমার সাথে না হওয়ার সম্ভাবনাই বেশি। তো আজকে হচ্ছে আইটিপি আমার সাথে এক্সামের আগে অথবা আপনার শেষ দেখা। তো যাই হোক, সবকিছুই ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনার আমাদের যে নতুন ফাইন্যান্স অ্যাক্ট আমরা পেয়েছি, সবাই জানেন, যেটা হচ্ছে আপনার ফাইন্যান্স বিল আকারে আমাদের কাছে ড্রাফট আসে। দেন হচ্ছে আপনার ড্রাফট আসার পরেই হচ্ছে আপনার মূলত এটা সংসদে পাশ হওয়ার পরে ফাইন্যান্স অ্যাক্ট হিসেবে আপনার গণ্য হয় আর কি। তো ফাইন্যান্স বিল এটাই যে চূড়ান্ত তা না, এখানেও আপনার কিছু পরিমার্জন করা হয়, তো 19-20 হয় আর কি। বাট ম্যাক্সিমাম প্রভিশনই আপনার ফাইন্যান্স বিলেই পাওয়া যায়, যেটা ফাইন্যান্স অ্যাক্টেই আপনার চলে আসে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্স বিল সবাই এটা স্টাডি করতেছে, প্লাস হচ্ছে আপনার কারো কোনো অভিযোগ থাকলে সেটা বলতেছে, দেন হচ্ছে আপনার চূড়ান্ত আকারে হচ্ছে আপনার মানে পার্লামেন্টে এটা পাশ হবে। তো ফাইন্যান্স বিল আসার আগেও আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন সংশোধনী দিয়ে থাকি আপনার এনবিআর কে বা গভর্নমেন্ট কে, যাতে করে তারা এটা আমলে নিয়ে, বা আমরা তো চেষ্টা করি যে ব্যবসা বান্ধব করার জন্য বা ট্যাক্স পেয়ার ফেভারে যা থাকে, সেই ক্ষেত্রে আমরা ওইভাবে রিকমেন্ডেশন করি বিভিন্ন ফোরামে। তো বিশেষ করে আইসিএবি থেকে, প্লাস হচ্ছে আপনার আইসিএবি থেকে, দেন হচ্ছে আপনার বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, তাদের থেকে আপনার এনবিআর এর বিভিন্ন রিকমেন্ডেশন যায়। যাওয়ার পরে হচ্ছে মূলত আপনার ওখান থেকে ফাইন্যান্স বিল বা বিভিন্ন বিষয় আসে আর কি। বা এনবিআর নিজস্ব পলিসিতেও আপনার বিভিন্ন আপনার ক্লজ নিয়ে আসে বা চেঞ্জ নিয়ে আসে। তার মধ্যে আপনার একটা ফাইন্যান্স বিলের একটা বিষয় আমরা সবাই জানি, যেটা হচ্ছে আপনার আয়কর আইনজীবীদের ফেভারে আসছে। যদিও আমি এআইডি একাডেমি থেকে যে পেজ, তো সেখানে লাইভে বলেছিলাম। তো সেটা হচ্ছে আপনার
একজন আইটিপি আপনি কেন হবেন সেটা আমি একসময় বলতাম সবাইকে। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে আইটিপি হতেই হবে ফর ইউর ক্যারিয়ার গ্রোথ। এটার একটাই কারণ কেন আমি এই কথাটা বললাম। কারণ হচ্ছে এখন যে বিষয়টা হয়েছে যেটা হচ্ছে আপনার আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, জানি যে ইনকাম ট্যাক্স 2023 এটা হচ্ছে আমাদের মেইন আইন বা মেইন ল। তো এখানে একটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে আপনার আমরা যে রিটার্ন সাবমিট করি, তো রিটার্ন সাবমিট করি হচ্ছে মূলত আপনার ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি বা মানে আমরা নিজেরা যারা ব্যক্তি তারা, তারা হচ্ছে আপনার কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন, হচ্ছে আপনার ফার্ম, তারপর হচ্ছে আপনার অ্যাসোসিয়েশন অফ পার্সন, এদের থেকেও হচ্ছে আপনার রিটার্ন সাবমিশন হয়। ঠিক আছে। তো এখন যেটা করছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এখানে কোনো চেঞ্জ আসেনি রিটার্নে। আমরা যখন ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করি, রিটার্ন সাবমিটের সময় হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করি যে আমাদের যে 7টা হেড আছে, 7 হেডস অফ ইনকাম। তো 7 হেডস অফ ইনকাম আমরা ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করে হচ্ছে আপনার এটারই যেই ইনফরমেশন বা আপনার যেটাকে বলা হচ্ছে আপনার অ্যামাউন্ট গুলো, সেটা হচ্ছে আপনার মেন যে রিটার্নটা আছে, মেন রিটার্নে হচ্ছে আপনার রিফ্লেকশন করি। তার মানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মেন রিটার্ন। আর হচ্ছে আপনার এটা একটা হচ্ছে আপনার ক্যালকুলেশন শিট, যেটা উপরে হচ্ছে আপনার মূলত ট্যাক্সের ক্যালকুলেশনটা করা হয় বা আপনার যে শিট বা রাফ শিট যেটা আমি বলি, এটা হচ্ছে আপনার রিটার্নের বাইরেরই একটা পেজ, সেটা আমরা করতাম বা এখনো করি। অনলাইন রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে আমরা যখন এগুলো ইনপুট দেই তখন একটা মানে ক্যালকুলেশনের একটা শিট আমাদের কাছে আসে। সেম ভাবে হচ্ছে আপনার কোম্পানি, ফার্ম, দেন হচ্ছে আপনার অ্যাসোসিয়েশন অফ পার্সন, এগুলো যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা যখন রিটার্ন সাবমিট করি, রিটার্ন সাবমিশনের সময় হচ্ছে আপনার এক্সট্রা একটা রাফ পেজ আমাদেরকে দিতে হয়, সেটা হচ্ছে আপনার ক্যালকুলেশন শিটটা দিতে হয় যে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করলাম, ট্যাক্সের যেই ট্যাক্স পেয়েবল যে অ্যামাউন্টটা আসলো সেটা কিভাবে আসলো, এটা একটা ক্যালকুলেশন আমাদেরকে দিতে হয়। এই ক্যালকুলেশন শিটটা অবশ্যই আপনাকে এখন থেকে, আগে এটা ছিল না, এখন থেকে এটাকে আপনার অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ অ্যাটেস্টেড করতে হবে। অ্যাটেস্টেডটা কি, যে আপনার ক্যালকুলেশন শিটটা আপনার কাউকে না কাউকে দিয়ে আপনার অথরাইজড করাতে হবে। অথরাইজড করে হচ্ছে আপনার এই যে ক্যালকুলেশন শিটটা, এটা আপনার রিটার্নের সাথে আপনার সাবমিশন করতে হবে, সাবমিশন করতে হবে। এখন অ্যাটেস্টেড কারা করতে পারবে, এখানে হচ্ছে মূল বিষয়। অ্যাটেস্টেড হচ্ছে আপনার করতে পারবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এবং আরেকটা সেটা হচ্ছে আপনার একজন ইনকাম ট্যাক্স লয়ার। ইনকাম ট্যাক্স লয়ার, ইনকাম ট্যাক্স লয়ার আমরা সবাই জানি। ইনকাম ট্যাক্স লয়ার কারা, যেটা হচ্ছে আপনার মূলত সেকশন 327 বলছে কারা কারা ইনকাম ট্যাক্স লয়ার। তো তার মধ্যে কিন্তু আপনার আপনি একজন আছেন, সেটা হচ্ছে আইটিপি, যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে সনদপ্রাপ্ত হবে বা সার্টিফাইড হবে, সার্টিফাইড হবে, তারাই হচ্ছে মূলত আপনার এই অ্যাটেস্টেশনটা করতে পারবে। ঠিক আছে। তো এরা হচ্ছে আপনার অ্যাটেস্টেশন করার রাইট রাখে বা ক্ষমতা রাখে। তো এখন এই কাজটা করার জন্য আপনাকে আইটিপি হতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এখন আপনি, আপনার পক্ষে তো আর সিএ সার্টিফিকেশনটা এখন পসিবল হচ্ছে না, বা আপনি মিডল স্টেজে আছেন, আপনি এখনো সিএ কোয়ালিফিকেশন করতে পারেননি, বা সিএমএ মিডল স্টেজে আছেন, এখনো সিএমএ কোয়ালিফিকেশন আপনার হয়নি। তো এই দুইটা তো এখন পসিবল না। বাট আপনার মধ্যে একটা জায়গা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে আপনার আইটিপি হয়ে এই কাজটা করা। তো তার মানে এখন দেখেন যে আপনার বাংলাদেশে যত ধরনের আপনার কোম্পানি হোক, ফার্ম হোক,
যার হচ্ছে আপনার এনি আদার অর্গানাইজেশন হোক, যেগুলো হচ্ছে আপনার মূলত মেনশন করা আছে, তাদেরকে অ্যাটেস্টেশন করতে হবে। তো তারা কিন্তু আপনাকে ছাড়া বা এই যারা আছে এখানে তাদের ছাড়া রিটার্ন সাবমিশন করতে পারবে না। যেহেতু তাদের ম্যান্ডেটরি রিটার্ন সাবমিশন করতে করতে হবে, তো সেহেতু কিন্তু আপনাকে লাগবে ওদের, এনি হাও আপনার কাছে ওরা আসবে। এক সময় আপনার আইটিপি হওয়ার পরে চিন্তা করতো যে আপনার আমি কি ক্লায়েন্ট পাবো কি পাবো না। এখন আসলে ওই জিনিসটা না, যে সেটা হচ্ছে আপনার আপনার কাছে আসবে। আপনি ভালোভাবে স্কিল ডেভেলপমেন্ট যদি করতে পারেন, আপনি যদি আপনার আহ যেটা বলে প্রফেশনাল সার্ভিসটা ঠিক মতো দিতে পারেন, হ্যাঁ, জাস্ট এতটুকু করলেই আপনার কাছে ক্লায়েন্ট আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। বাংলাদেশে কোম্পানি ফার্ম মিলে হচ্ছে ধরেন আপনার যদি 2 লাখ আপনার থাকে সবকিছু মিলে অর্গানাইজেশন, তো সেক্ষেত্রে আপনি যে কোনো ভাবে আপনি ক্লায়েন্ট পাবেন, কোনো সমস্যা না। যেহেতু তারা আপনার থেকে সার্ভিস দিতে এখন বাধ্য। ঠিক আছে, এটা বাধ্য করে দিচ্ছে। তার মানে এখন আপনার ভ্যালু অনেক বেশি বেড়ে গেছে আইটি বা যারা অ্যাটেস্টেশন করতে পারবে, বিশেষ করে ইনকাম ট্যাক্সের যেই এরিয়াতে, ইনকাম ট্যাক্সের এরিয়াতে আপনার এগুলো আইটিভিটার ভ্যালু অনেক বেশি। ঠিক আছে, কোম্পানি পার্সপেক্টিভ বলেন, হার্ডওয়্যার পার্সপেক্টিভ বলেন, আর ইউপির পার্সপেক্টিভ বলেন। ঠিক আছে, এটা একটা গেল যে আপনি প্র্যাকটিশনার, তারা আপনার কাছে আসবে। এছাড়াও আরেকটা জিনিস দেখেন যে আপনার যেহেতু অনেক কোম্পানি আছে যারা হচ্ছে আপনার ধরেন আপনার ইন্টারনালি ট্যাক্স ডিপার্টমেন্ট আছে। তো ইন্টারনালি ট্যাক্স ডিপার্টমেন্ট যদি থাকে বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দিয়ে হচ্ছে আপনার করে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দিয়ে হচ্ছে আপনার মূলত ট্যাক্স রিটার্নটা সাবমিট করে। তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু আপনার অ্যাটেস্টেশনটা লাগবে। অ্যাটেস্টেশন যদি লাগে, সেক্ষেত্রে আপনার তারা যখন একজন ট্যাক্স ডিপার্টমেন্টে আপনার স্টাফ নিয়োগ দিবে বা আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে স্টাফ নিয়োগ দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার তাদের মানে রিকোয়ারমেন্টে আইটিপিটা চলে আসবে। ঠিক আছে, তাদের জব রিকোয়ারমেন্টে আপনার আইটিপিটা চলে আসবে। কারণ আইটিপিটা আপনার এক্সট্রা একটা ভ্যালু দিবে, যেহেতু আপনার সে অ্যাটেস্টেশনটা করতে পারে, তার অ্যাটেস্টেশনে আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে। তো সে কিন্তু আপনার সে যদি আপনার একজন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট একজন অ্যাকাউন্টেন্ট রাখে এবং তার যদি আইটিপি করা থাকে, তাহলে সে আপনার মানে এক ঢিলে দুই পাখি মারার মতো একটা অবস্থা হয়ে যাবে তার। তো এই কারণে আপনার তারাও চাবে যে ট্যাক্স ডিপার্টমেন্ট হোক, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হোক, যে কোনো ডিপার্টমেন্ট হোক, একজন আইটিপি নিয়োগ দেওয়ার। বা অবশ্যই ধরেন আপনার একজন অ্যাকাউন্টেন্ট, কিন্তু তার যদি এক্সট্রা যদি আইটিপিটা থাকে, সেক্ষেত্রে আপনার এটা তাকে এক্সট্রা ভ্যালু দিবে। এই হচ্ছে মূল ব্যাপার। তো সেই হিসাবে আপনারা যদি চিন্তা করেন যে আপনাকে এটাই সুযোগ, দিস ইজ দ্য অপরচুনিটি, দিস ইজ দ্য অপরচুনিটি, যে আপনার এই যে বেনিফিটটা, এই বেনিফিট নেওয়ার। ঠিক আছে, যেটা এক সময় ছিল না, এটা এখন আপনার হয়ে গেছে এবং ম্যান্ডেটরি হয়ে গেছে। তো এটা বলেই আপনাদের সেশন আমি শুরু করতেছি, যে আপনাদের মোটো থাকবে এনি হাউ, এনি হাউ আই নিড টু গেট দি সার্টিফিকেট। আমার আসলে এই সার্টিফিকেটটা আমার লাগবে এনি হাউ। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাকে এখন আগাতে হবে। আপনাকে হেলা দিয়ে দিলে চলবে না। হয়তোবা আপনাদের এক্সাম খুব শীঘ্রই শুরু হবে, বা এক্সাম খুব শীঘ্রই টাইম দিয়ে দিবে, যেহেতু এখন বাজেট গুলো চলতেছে এবং আপনার ফাইন্যান্স সেক্টর ব্যাপারটা চলতেছে। তো এটা পাস হয়ে গেলে, এটা পাস হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাদের কে দিয়ে হচ্ছে তারা বলবে, অর্থাৎ তারা মানে এক্সাম এর জন্য আপনার প্রিপারেশন দিবে বা এক্সাম নেওয়ার জন্য প্রিপারেশন দিবে। তো সময় খুবই অল্প, অর্থাৎ লিমিটেড টাইম, লিমিটেড টাইম, হিউজ অপরচুনিটি। আপনাকে এটা গ্র্যাব করতে হবে। ঠিক আছে, তো আপনাকে এটা কি করতে হবে, গ্র্যাব করতে হবে। এটা হচ্ছে আমার আহ, প্রথমের কথা, যে এটার গুরুত্বটা আমি বুঝালাম, প্লাস হচ্ছে কেন আপনি এটা করবেন, কেন আপনাকে মানে মানে সবকিছু বাজি রেখে আপনার এটার পিছনে লাগতে হবে। এটা হচ্ছে এটার মূল কথা। এখন আমরা আসি যে এখন তো বললাম যে আপনাকে আইটিবি হতে হবে, তাহলে কিভাবে হবেন আপনি আইটিবি? যারা আমাদের
সেশনে ছিলেন বা যারা যুক্ত ছিলেন তারা তো জানেন যে কিভাবে কি করতে হবে। আমি জাস্ট আজকে একটু সামারি আপনাদের সামনে টানবো যে আপনাদের কি করলে আপনারা খুব দ্রুত এটা করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে আপনাকে এখন থেকেই, আজকে থেকেই আপনার লেগে যেতে হবে, নেমে যেতে হবে। প্রিভিয়াসে কি করছেন না করছেন সেটা আপনার দেখার বিষয় না, বাট এখন থেকেই বা এই যে মুহূর্তটা আছে আমার সাথে কথা বলা শেষ, তারপরে আপনারা স্টাডিতে বসে যাবেন। ঠিক আছে, অন্তত আপনার দৈনিক 1 থেকে 2 ঘন্টা করে আপনার সময় রাখবেন স্টাডি করার। ঠিক আছে, সময় চলে গেলে আর সুযোগ হবে না। এখন ব্যাপারটা হচ্ছে আইটিপির এক্সামের সার্কুলার প্রতি বছরও পার ইয়ারও দিতে পারে, 2 বছর পরও দিতে পারে, 5 ইয়ার্স পরও দিতে পারে। সেটা আপনার এনবিআর এর ব্যাপার, কখন তারা এটা সার্কুলার দিবে। তার মানে একবার যদি আপনার এটা ছিটকে যায় তাহলে আপনার এমনও হতে পারে আপনার 5 বছর ওয়েট করা লাগতে পারে, 1 বছর ওয়েট করা লাগতে পারে। এবার আপনি 1 বছর ধরেন বলতে পারেন যে 1 বছর ওয়েট করতে পারি, কিন্তু 1 বছর, 1 বছরে যারা আপনার পাশ করে যাবে, তাহলে তারা যে একটা মার্কেট দখল করবে, তারা যে বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন, মানে তার মানে তাদের যে অবস্থানটা ধরে ফেলবে, পজিশনটা ধরে ফেলবে, আপনি 1 বছর পিছিয়ে গিয়ে পরবর্তীতে আপনার জন্য আবার কষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আসি এখন আমাদেরকে কি করতে হবে। আমরা জানি যে মূলত আইটিপি এক্সামের জন্য কি করতে হয়। আইটিপি এক্সামের যে সিলেবাসটা আমরা সবাই দেখছি সেটা হচ্ছে আপনার মূল পার্ট হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটা আমাকে ভালো দখল থাকতে হবে। দেন হচ্ছে আপনার টিডিএস রুলস, দেন হচ্ছে আপনার ফাইন্যান্স অ্যাক্ট 2025। ঠিক আছে, এখন আপনাদের কাছে কোশ্চেন যেটা থাকতে পারে, যেটা আপনাদের কোশ্চেন সেটা হচ্ছে আমরা যে আপডেটেড যেই চেঞ্জ গুলো আসছে সেগুলো মানে সেগুলোর উপরে প্রিপারেশন নিব না ফাইন্যান্স অ্যাক্ট 2025-এর উপরে সিলেবাসের উপর প্রিপারেশন নিব। উত্তর হচ্ছে আপনারা যেই সিলেবাসে অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ যে সিলেবাসটা কি ছিল ফাইন্যান্স অ্যাক্ট 2025, আপনারা অবশ্যই আপনারা এক্সাম হবে হচ্ছে কি ফাইন্যান্স অ্যাক্ট 2025 অনুযায়ী। এটা আপনার আপডেটেড যে ফাইন্যান্স অ্যাক্ট এটার উপরে হবে না। তবে আপডেটেড যে জায়গাটা, এটা আপনারা অবশ্যই একটু স্টাডি করবেন। কেন স্টাডি করবেন? কারণ হচ্ছে আপনার কারণ হচ্ছে আপনার কি ভাইভা। ঠিক আছে, অর্থাৎ আপনার রিটেনে না আসতে পারে, কিন্তু ভাইভা তো অবশ্যই আপনার একটু হলেও আপনার এই আপডেটেড যেই রুলস রেগুলেশন আছে সেখান থেকে আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো এখানেও আপনার এই জন্য হচ্ছে আপনাকে এই আপডেটটা জানতে হবে। ঠিক আছে, বাট এক্সাম, রিটেন এক্সাম ফাইনাল সেক 2025-এর উপরই হবে। তবে আপডেটটা একটু আপনারা জেনে যাবেন। বাই চান্স যদি একটা কোশ্চেন চলে আসে, না আসার সম্ভাবনাই বেশি, যদি চলে আসে সেক্ষেত্রে আপনারা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, মোট কথা হচ্ছে আমি যেটা বুঝালাম যে প্রথম কথায় যে আপনাকে এইবারের যে অপরচুনিটিটা, এই অপরচুনিটিটা যে কোনো মূল্যে আপনাকে ধরতে হবে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এখন আপনাকে যদি একটু বেশি পড়া লাগে আপডেটটা ধরে, তো সেক্ষেত্রে আপনি একটু আপডেটটা জেনে গেলেন, ফাইন্যান্স একটা আপনি একটু পড়ে গেলেন, বা বিভিন্ন সময় যে আপনার বিভিন্ন ফার্ম বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে আপনার মানে চেঞ্জেস নিয়ে আপনার বিভিন্ন মানে যেটাকে বলা হচ্ছে আপনার ব্রোশিওর বা মানে যেই ফাইলগুলো দেওয়া হয় ওগুলো আপনারা পড়লেন, পরে আপনারা একটু আপডেট করলেন আর কি, এতটুকু। ঠিক আছে, তারপরে আপনাদের কি আছে ফাইন্যান্স সেক্টর পরে আপনাদের আছে হচ্ছে আপনার এডিআর, যার হচ্ছে আপনার আছে হচ্ছে আপনার টিডিএস রুলস, যার হচ্ছে আপনার আছে গিফট ট্যাক্স, যার হচ্ছে আপনার আছে অ্যাকাউন্টিং, যার হচ্ছে আপনার আছে বাংলা আর ইংলিশ। বাংলা আর ইংলিশ, ঠিক আছে। তো বাংলা আর ইংলিশ এখান থেকে যদি আমি চিন্তা করি আপনার 20 থেকে 30 মার্কস এখানে আসতে পারে। অ্যাকাউন্টিং থেকে আপনার 20 মার্কস আসবে, যার হচ্ছে আপনার গিফট ট্যাক্স থেকে আসলেও আসতে পারে, সর্বোচ্চ 5 মার্কস আসতে পারে। যার হচ্ছে টিডিএস রুলস থেকে হচ্ছে আপনার 10 মার্কস আসবে।
তাহলে হচ্ছে আপনার এডিআর থেকে 10 মার্কস আসতে পারে। তাহলে হচ্ছে আপনার লিখছি, যেমন হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 থেকে বাকি যে মার্কস গুলো আছে, অর্থাৎ আপনার 50 থেকে 60 মার্কস বা 70 মার্কস এখান থেকে আসতে পারে। তো এবার আসি যে আপনার, আমরা বুঝলাম যে কোন জায়গা থেকে আমাদেরকে আসলে ফোকাসটা দিতে হবে, সব জায়গা থেকেই আপনার ফোকাসটা দিতে হবে। তো ইনকাম ট্যাক্সে সব জায়গা থেকে যে কোশ্চেন বেশি আসে তা না, কিছু কিছু জায়গা আছে যে আপনার ওখান থেকে বেশি কোশ্চেন আসবে। তো গত বছর, এই বছরের খবর আমি বলতে পারবো না, বাট গত বছরে যখন এই সাজেস্টেড অ্যান্সারটা আমি, সরি, শর্ট সাজেশনটা আমি প্রিপেয়ার করছিলাম, তখন এখান থেকে আপনার 60 বা 70 মার্কস আসছিল, কিন্তু এখান থেকে 70 মার্কস আসছিল। ঠিক আছে, এই এই জাস্ট 20 পেজের, 20 পেজ বলতে আপনার ডাবল করা 40 পেজ। 40 পেজটা পড়ে আপনার যারা পড়ছিল তারা হচ্ছে আপনার 70 মার্কসের মতো এখান থেকে দিয়েছিল আর কি। ঠিক আছে, তো এটাও আপনারা ফেলে দিবেন না, এটা বেশি পড়বেন। বিশেষ করে আপনার এক্সামের আগে আপনার চেষ্টা করুন যে এই এই যে 20টা পেজ, 20টা পেজে যা যা আছে সবকিছু মুখস্থ করে ফেলা। ঠিক আছে, তো আমি গল্পে গল্পে বলছিলাম যে একজন আমার স্টুডেন্টই ছিল যে আসলে এক্সাম দিবে কিনা সন্দেহ, মানে দিবে না। তো বলছিলাম যে এই ফাইলটা আমি তাকে দিয়ে দিছিলাম যে এটা পড়ো, 2 দিন আগে জাস্ট এটা পড়ছে, এটা পড়ে আপনার আইটি পাস করে গেছে। ঠিক আছে, অর্থাৎ যদি আপনি 70 মার্কসই পান এই 20টা পেজ থেকে, তাহলে খারাপ, ঠিক না? তো এই হচ্ছে ব্যাপার। আপনারা এটা একটু সরি শর্ট সাজেশনটা একটু পড়বেন। এখানে আসলে কি আছে, এখানে আমি চেষ্টা করছি যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যাতে টাচ করার, যাতে করে আপনার কোনো কিছু অ্যাটলিস্ট যাতে পাস মার্কসের বিষয়গুলো এখানে থাকে, আমি এখানে সবকিছু কভার করার চেষ্টা করছি। তারপরে আবার আইটিপি বুকটা আছে। এখন যেহেতু আপনাদের হাতে সময় আছে, অথবা আপনাদের 15-20 দিনের মতো সময় আছে, তো যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার আইটিপির যে ইবুকটা আছে, ইবুকটা অবশ্যই আপনারা ফুল পড়ার চেষ্টা করবেন, একেবারে A to Z। আশা করা যায় এটা যদি আপনি শেষ করেন, আপনি ইনশাল্লাহ পাশ করবেন। ঠিক আছে, ওইটাতে আপনার এমন ভাবে আমি সেট করছি সবকিছু যাতে করে হচ্ছে আপনার সহজে বুঝবেন, প্লাস হচ্ছে আপনার পরীক্ষাতে যাতে আপনার আসে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার, এবার আমরা একটু আলোচনা করি যে আপনার আয়কর আইনের বিবর্তন। তো আয়কর আইনের বিবর্তনটা আমরা বলেছিলাম যে এটা কত তারিখে আপনার আয়কর আইনটা চলে আসছে সেটা সম্পর্কে আপনার জিজ্ঞেস করতে পারে বা আপনার এক্সামে আসতে পারে, সেটা আমরা বলেছিলাম। যার হচ্ছে আপনার দেশের উন্নয়নে আয়করের ভূমিকা অবশ্যই আসতে পারে, নট কোশ্চেন হিসেবে আসতে পারে, 10 মার্কসের বা 5 মার্কসের কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আপনার এটা লিখবেন। যার হচ্ছে আপনার আয়কর কর্তৃপক্ষ, আয়কর কর্তৃপক্ষ কারা, এই যে একটা লিস্ট, এই লিস্টটা আপনার গতবার আসেনি কিন্তু এর আগের কয়েকবার আসছে। তো এটাতে 10 মার্কসের একটা কোশ্চেন আসে। তো এটা আসলে আপনারা অবশ্যই এটা দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এবার আসতে পারে। ঠিক আছে, আয়কর কর্তৃপক্ষ কারা সেটা আপনার অবশ্যই এটা থেকে কি করবেন, সেকশন 4। তারপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার কর কর আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, অর্থাৎ আপনার ট্যাক্সেস আপিলের ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, অর্থাৎ ট্যাট। ঠিক আছে, এই ট্যাটের প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠাটা কিভাবে হয়, এটা থেকে আপনার কোশ্চেন আসলে আসতে পারে, সম্ভাবনা তো নাই, তবে আসতে পারে। কর আইনের উৎস, কোন কোন উৎস থেকে আপনারা মূলত কর আইনের কাজগুলো করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার কোশ্চেন আসতে পারে এখান থেকে। তো এটা থেকে এটা দিবেন, এটা কোশ্চেন আসতে পারে। আয়কর আইনের কাঠামো বলতে পারে ধারা কতগুলা, অংশ কতগুলা, তফসিল কতগুলা। এটা যদি রিটেনও না আসে, ভাইভাতে আসার সম্ভাবনা বা জিজ্ঞেস করার সম্ভাবনা আছে। একটা পুরো আইনের যে কাঠামোতে আপনার ধারা কতগুলো আছে, অংশ কতগুলো আছে, তফসিল কতগুলো আছে। যার হচ্ছে আপনার কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলো অবশ্যই আপনারা পড়ে যাবেন। আর আয় কি, তার হচ্ছে আপনার আয়কর কি, আয় বর্ষ কি, কর বর্ষ কি, কর দিবস কি, ঠিক আছে, করদাতা কি, তারপর হচ্ছে উপকর কমিশনার কি, কমিশনার কি, কর কি, করপর কি, এখানে আসবেই, এক দুইটা আপনি পাবেনই।
করমুক্তা সীমা, তাহলে হচ্ছে কোম্পানি, ঠিক আছে। আরো কিছু বিষয় আবার ইবুকে দেওয়া আছে, ওই বুকটা থেকে আপনারা পড়ে নেবেন। খেলাপি দ্বিবার্ষিক, ঠিক আছে, এর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মোটায়। তারপর হচ্ছে বার্ষিক মূল্য কি, ব্যক্তি কি, বোর্ড, ব্যবসা, তারপর ব্যাংক ট্রান্সফার, তারপর হচ্ছে আপনার কোর্ট আয়ের গণনা কি কি আসে, অর্থাৎ দ্বিবাসী হলে আপনি ওয়ার্ল্ড ইনকাম অর্থাৎ সকল ইনকাম আসে, দেশের বাইরের ইনকাম। অনিবাসী হলে শুধুমাত্র বাংলাদেশ অর্জিত আয়টা আসে। তার হচ্ছে কর হার, কর হার অর্থাৎ আপনার 25-26-এর যে কর বর্ষ সেটার কর হার হচ্ছে আপনার এটা, এটা আপনারা পড়ে যাবেন। যদি পরিসম্পদ, কোম্পানির কর হার, এগুলো আপনারা পড়ে যাবেন। কর অব্যাহতি কি, ঠিক আছে, যার হচ্ছে কর রেয়াত, কর অবকাশ, এগুলো আসবে। আয়ের খাত সমূহ, আয়ের খাতসমূহ যেগুলো আছে, যেমন আপনার হচ্ছে 7টা খাত, বেতন থেকে আয়, ভাড়া হতে আয়, আবার দিনটা 60 চার্জ আপনার পড়ে যাবে, আসবে। বাড়ি ভাড়া হতে আয়, তার হচ্ছে আপনার ন্যূনতম কর কি, তার হচ্ছে অগ্রিম কর কি, তার হচ্ছে আপনার বিয়োজন, ভাড়া হতে আয় তো বিয়োজন, এগুলো আর কি সংক্ষেপে দেওয়া হবে সুন্দর করে। অন্যান্য সম্পত্তি হতে ভাড়া, তারপর হচ্ছে আপনার কৃষি হতে আয় কি, কর অব্যাহতি, কর রেয়াত, কর অবকাশ কি, কর অব্যাহতি কি, কর রেয়াত কি, কর অবকাশ কি, এগুলো হচ্ছে আপনারা করে দেবেন। ব্যবসা হতে আয়, ব্যবসা হতে আয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আপনার সেকশন 55, এটা আপনারা অবশ্যই করে দেবেন। এখান থেকে আপনার অবশ্যই 5 থেকে 10%, 5% একটা কোশ্চেন আসবে। ঠিক আছে? তো 5% কোশ্চেন মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পার কুইজিটের লিমিটটা কত, সেটা আসতে পারে। ঠিক আছে, পার কুইজিটের লিমিট হচ্ছে 20 লক্ষ টাকা, এটা আসতে পারে। ঠিক আছে? আর অন্যান্য যে লিমিট ছিল এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। সে করেন এইটা, যদিও আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না, তারপরেও যেহেতু আপনাদের অ্যানাউন্সমেন্ট করছি, তো আমি জাস্ট সংক্ষেপে আপনাদের একটু বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার হচ্ছে যে আয়কর রিটার্ন, রিটার্ন 2 প্রকার, স্বনির্ধারিত পদ্ধতি, সাধারণ পদ্ধতি। তারপর অন্যান্য উৎস হতে আয়, আর্থিক পরিসংখ্যান, রিটার্ন প্রসেস খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার 10 মার্ক 20 মার্ক আপনি পাবেন। রিটার্নের স্বাক্ষর, রিটার্নের ডকুমেন্টস, তারপর হচ্ছে আপনার সাধারণ ডকুমেন্ট, উৎস করের রিটার্ন কি, স্বনির্ধারিত পদ্ধতি কি, তারপর হচ্ছে আপনার রিটার্ন অডিটটা কি, ঠিক আছে। তো রিটার্ন অডিটের যেই যেটাকে বলে স্টেপ, ওই স্টেপটা, ঠিক আছে, ওই ওই স্টেপটা আপনারা অবশ্যই করে যাবেন। মানে 7টা স্টেপ দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার কল কমিশনের দ্বারা কর নির্ধারণ খুবই ইম্পর্টেন্ট আসবে। বের চার্জের অ্যাসেসমেন্ট কি, পুরো শর্ট 2 মার্ক 5% কোশ্চেন আসতে পারে। তার হচ্ছে আপনার উৎস করের রিটার্ন অডিট, কর নির্ধারণের সময় সীমাবদ্ধতা, সবকিছু এখানে দেওয়া আছে। তো সব সাজেশন তো আপনারা পড়ে যাবেন। কর প্রত্যর্পণের অধিকার পড়ে যাবেন, অ্যাডজাস্টমেন্ট করা আর কি, প্রিভিয়াস যে ট্যাক্স পেমেন্ট, এই পেমেন্টটা আপনার অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপারটা সেটা আসতে পারে, সেটা আপনারা পড়ে যাবেন। তারপর হচ্ছে আপনার ট্রান্সফার প্রাইসিং এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা একটু পড়ে যাবেন, আসলে আসতে পারে। জরিমানার ব্যাপারটা, রিটার্ন সাবমিট না করলে আপনার জরিমানাটা কি হবে, 266 ধারা 266, এটা আপনারা পড়ে যাবেন। দেন হচ্ছে আপনার আপিল, আয়কর কর্তৃপক্ষ নিকট আপিল কিভাবে আপনারা আপিল করবেন, এটা আপনারা করে যাবেন। এই আপিল থেকে আপনার কোশ্চেন আসবে, এবং আপিলের রেফারেন্সের যে আপনার টাইম ফ্রেমটা বা প্রসেসটা, এটা যে সামারি, সামারিটা পড়লেও আপনারা ডিটেলসটা পড়তে পারবেন বা বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনার বিকল্প যেটা হচ্ছে এডিআর, এডিআরটা পড়ে যাবেন, অবশ্যই এডিআরটা পড়ে যাবেন, এডিআর থেকে 10% কোশ্চেন আসবে। তারপর হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট হাজিরা তোর হলো পদ্ধতি, যেটা হচ্ছে আপনাদের সাথে জড়িত, ধারা 327, এটা আপনারা পড়ে যাবেন। তারপর তারপর আয়, সরি তারপর আয়, তারপর আয় হচ্ছে আপনার 1990, এই তারপর আয় 1990, এটা রিটার্ন কত রেখে জমা হয়, তার হচ্ছে আপনার রেট কত, এগুলো করে পড়বেন। তার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান থেকে আপনার আহ, এটা আপনাদের যারা হিসাব বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডে আছে, তো সেক্ষেত্রে আপনারা পারবেন। তবে
হিসাব বিজ্ঞানে আপনার ম্যাথ ছোট ছোট আসবে, কিন্তু আপনাকে ভুল করা যাবে না, ঠিক আছে? ছোট ছোট ম্যাথ আসে, নাম্বার বেশি। তো পাস করার জন্য আপনার এটা একটা ভালো একটা মাধ্যম, যে আপনার ভালো মার্কস উঠানো। যেমন আপনার একটা বলে দিলে হচ্ছে আপনার গ্রস প্রফিট নির্ধারণ করো, গ্রস প্রফিট রেশিওটা নির্ধারণ করো, নেট প্রফিটটা নির্ধারণ করো, নেট প্রফিট রেশিওটা বলে দাও, ঠিক আছে? এরকম ছোট ছোট ম্যাথ আসলে আপনার ওখান থেকে আপনার নাম্বার ওঠানোর সম্ভাবনা বেশি থাকে। যেমন আপনার একটা ম্যাথে 8 মার্কস, তারপর 10 মার্কস থাকে। তো এটা আপনারা একটু দেখেন। তারপর হচ্ছে আপনার ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার এর কথা বলতে পারে, বা আপনার ব্যালেন্স শিট অথবা আপনার ইনকাম স্টেটমেন্ট। আমি যেটা বলছি যে আপনারা খুব দৃঢ়ভাবে আপনার প্রিপারেশনটা দিবেন, যাতে করে আপনার আইডিয়া এবারে সেশনটা না ছুটে যায়, চেষ্টা করবেন। তারপর হচ্ছে হিসাবের সমীকরণ। তো হিসাবের সমীকরণ এটা কিভাবে হয়, এবং আপনার বিভিন্ন আপনার এক্সাম্পল আসতে পারে, এই এক্সাম্পল হয়। আর হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন নিয়ে আপনার ব্যাক আসতে পারে। তো ডেপ্রিসিয়েশনের ব্যাকটা আপনারা অবশ্যই করে যাবেন। ডেপ্রিসিয়েশন ব্যবহার স্টেট লাইন দুইটাই মেথড থেকে আসে, একটা হলো স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, একটা হচ্ছে আপনার রিডিউসিং মেথড। রিডিউসিং মেথড, এই দুইটা, একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মেথড, একটা হচ্ছে আপনার রিডিউসিং। তারপর হচ্ছে আপনার এক্সারসাইজ কি করতে হবে, ট্রাভেল করবেন, লাভ করতে পারে সেগুলো আপনার এক্সারসাইজ করবেন। তারপর হচ্ছে আপনার হিসাব, অর্থাৎ কোনটা লাইবিলিটি, কোনটা অ্যাসেট, হ্যাঁ, এটা এটা বলতে পারে, কোনটা এক্সপেন্স, কোন এক্সপেন্সটা আপনার ক্রয় বিক্রয় হিসাবে থাকে, কোন এক্সপেন্সটা আপনার লাভ ক্ষতি হিসাবে থাকে, এইগুলো আপনার আসতে পারে। বাংলা এবং ইংরেজি, বাংলা এবং ইংরেজিতে আপনার এই ব্রড কোশ্চেন গুলো বেশি আসে। তো সেক্ষেত্রে আপনার ইংলিশে যদি আপনার কোশ্চেন আসে, অবশ্যই আপনাকে ইংলিশে অ্যান্সার করতে হবে। আর আপনার বাংলাতে যদি কোশ্চেন আসে, সেক্ষেত্রে আপনার বাংলাতে অ্যান্সার করতে হবে। এখানে বিভিন্ন ইনপুট দেওয়া আছে। দেন হচ্ছে আপনার কি আসে, দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন গুলো আপনারা এখানে যেগুলো অ্যাপ্লিকেশন গুলো দেওয়া আছে, সেগুলো আপনারা পড়ে যাবেন। প্লাস হচ্ছে আপনার ফরম্যাটটা জেনে যাবেন, যে আপনার অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কি হয়। ফরম্যাটটা জানলেন, আর মাঝখানে আপনি আপনার কাছে যা অ্যাপ্লিকেশনটা চাওয়া হয়েছে ওই অ্যাপ্লিকেশন সম্পর্কে লিখে আসবেন। লিখে আসলেই হচ্ছে আপনার হয়ে যাবে আসলে, ঠিক আছে? ফরম্যাটটা জেনে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার, যে আপনাদের আপনার সাজেশন, মানে এগুলো মাথায় রাখবেন। তো আরো কথা বলার ইচ্ছা ছিল, বাট শরীর সায় দেয়নি, যার কারণে আসলে শেষ করতে হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে আপনার 100% অ্যান্সার করার, ঠিক আছে? 100% অ্যান্সার করার, যাতে করে আপনারা অবশ্যই আপনার পাস দিয়ে আসতে পারেন, ঠিক আছে? 100% অ্যান্সার করার চেষ্টা করবেন। আহ ইংলিশ ইংলিশের ক্ষেত্রে আপনার যেটা হবে, বা বাংলার ক্ষেত্রে যদি আপনার অল্প পারেন, যেটা আমি আজকের সেশনে যে 7.5টা সেশন ছিল, ওখানে আমি বলেছিলাম আর সেকেন্ড বেসের সবাইকে, সেটা হচ্ছে মূল কথা হচ্ছে আপনার আহ, যতটুকু পারেন, যদি হুবহু নাও পারেন, আপনার মতো লিখে আসবেন। কোনো অ্যান্সার আপনি বাদ দিবেন না, ঠিক আছে? আপনার যদি থিমটাও জানেন, থিম থিমটা জানলেও আপনি লিখে আসবেন, যাতে করে আপনার মানে অ্যান্সার করা বাদ না পড়ে, ঠিক আছে? 100% অ্যান্সার করুন, ঠিক আছে? 100% অ্যান্সার করুন, এটা হচ্ছে মূল ব্যাপার। তো সবাই ভালো মতো প্রিপারেশন নিবেন। তো আশা করি আপনারা এই মানে কি বলে এটা, কৃতকার্য হবেন ইনশাল্লাহ। তো সবাইকে শুভেচ্ছা এবং অগ্রিম অভিনন্দন। আশা করি আপনারা পড়াশোনা করবেন, যেভাবে আমি বললাম। তো আজকে থেকেই পড়াশোনা স্টার্ট করবেন, চেষ্টা করবেন কোনোভাবেই যাতে আপনার এই অপরচুনিটি না ছোটে। যে ছুটে গেলে আপনি পিছিয়ে যাবেন, অনেক বেশি পিছিয়ে যাবেন। আপনারা হয়তো বা ধরতে পারতেছেন না কতটুকু পিছাবেন, যেটা আমরা বুঝতে পারতেছি। তো ওইটা হচ্ছে মূল ব্যাপার। এই কারণেই আপনাদের সবাইকে দিয়ে সেশনটা নেওয়া, যে আপনাদের যাতে এই ভুলটা না হয়, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা একটু ইতে লিখেন
চ্যাট বক্সে লিখেন। আচ্ছা, চ্যাট বক্সে লিখেন। পরে যে মেসেজ বক্সটা আছে, মেসেজ বক্সে শেয়ার করা আছে, আমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করা আছে, ফেসবুক গ্রুপে শেয়ার করা আছে, ওখান থেকে কালেক্ট করে দিও। আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই বা কোনো কোয়েরিজ নাই। তবে যদি কোয়েরিজ না থাকে সেক্ষেত্রে আমরা শেষ করি। তবে আপনাদের ইম্পর্টেন্সটা বললাম যে আপনারা কেন এটা করবেন। তো এই বলে আমি আমার এটা শেষ করতেছি, এবং এর সাথে সাথে দ্বিতীয় ব্যাচেরও ক্লাস কে শেষ হলো। তো এ হচ্ছে ব্যাপার। তো ইনশাল্লাহ অন্য কোনো ভাবে বা অন্য কোনো কোর্সে আপনাদের সাথে দেখা হবে। তো এই বলে শেষ করছি। আর আমাদের একটা ফিজিক্যাল সেশন নেওয়ার ইচ্ছা আছে, অথবা খুব দ্রুতই আমরা অ্যানাউন্সমেন্ট করব। সেটা হতে পারে কোনো কনভেনশন হলে লাইট স্পিডে নিয়ে ফিজিক্যাল ওয়ার্কশপ, ফুল ডে বা ডে লং। তো অ্যানাউন্সমেন্ট করবো, সেটা আপনারা দেখে নিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। কি বলছেন অ্যাটেস্টেড সিট উইল বি অ্যাটাচড টু অনলাইন সাবমিশন, কি বুঝি নেই আপনার কথা। আচ্ছা, যাই হোক, অনলাইন সাবমিশন না, ব্যাপারটা হচ্ছে এটা অনলাইন যখন সাবমিশনটা হবে তখন হচ্ছে আপনার পোর্টাল দেওয়া থাকবে। ঠিক আছে, ওই পোর্টালে হচ্ছে আপনার পাবে, তার রিটার্ন সাবমিট হবে। ঠিক আছে, ওইটা হচ্ছে এটা আস্তে আস্তে ই হবে। 10 পিডিএফটা আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, এআইটি একাডেমি গ্রুপে অনেক আগে দেওয়া আছে। ঠিক আছে, ওখান থেকে আপনারা একটু কালেক্ট করে দেবেন। ঠিক আছে, তো আজকে আমরা শেষ করি। ইনশাল্লাহ পরবর্তী কোনো দেখা হবে। তো আশা করি আপনারা কৃতকার্য হবেন। আসসালামু আলাইকুম।